অজ পাড়াগাঁয়ের মধ্যে যখন গাড়ি ঢুকলো তখন সুলেখার কান্না এলো। এই সে কলকাতা স্কুলে কলেজে পড়েছিল। এই পাড়া গিয়ে শ্বশুরবাড়ি হয়ে যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে। কলকাতায় নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা, সেখানে জগদীশ বড়ুয়া ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা, ভয়েল কাপড়ের জড়ি ধারে কি রঙের পাড় সেলাই হবে এ সম্বন্ধে গভীর গবেষণা, গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা, সব শেষ হয়ে গেল। গানের সে ভীষণ ভক্ত। ভালো গান শুনতে পেলে তার আর কিছুই চায় না। এই জন্য কাকা তাকে স্কুলে দিয়েছিলেন, না দিলেও পারতেন, আরো অল্প বয়সে বিয়ে দিলেও চলতো, তার চোখ ফুটবার আগেই। কথাটা সে কাউকে বলতে পারল না, বলতে পারলে বোঝা নেমে যেত অনেক। স্বামীকে তার পছন্দ হয়েছিল। স্বামী শ্যামবর্ণ, অল্প বয়স, বিয়েও পাশ করেছেন। কিন্তু হলে কি হবে, তিনি বিদেশে চাকরি করেন, গল্পগুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সবসময়। অশিক্ষিতাদের মধ্যে অজপাড়াগাঁয়ে একা একাই দিন কাটাতে হবে, মরে যাবে সে। নীলিমা কত দূরেই পড়ে রইল। ও এবার আইএ পাশ করবে, সামনে কত আনন্দ ভরা মুক্ত জীবন। সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জলঝাঁঝির মধ্যে। জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল। সন্ধ্যা হয়েছে। একটা জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছালো। কতগুলো প্রাচীনা, কতগুলো পাড়া গেয়ে বউ, তাদের মুখে চোখে না আছে বুদ্ধির দৃপ্তি, না আছে কিছু। তারাই এসে সুলেখার চারিদিকে ভিড় জমালো। কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল, কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না। থাকলে আরও বিরক্তকর হয়ে উঠত ব্যাপারটা। স্বামীর ছুটি নেই, তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনাদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন। মিলিটারি চাকরি, বিশেষ ছুটি ছাটা নেই। যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন। সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে গেল। একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে। কিভাবে দিন কাটবে এখানে বুড়িদের মধ্যে, যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না, এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে? টাকা ছিল না কাকার, নয়তো শহরেই বিবাহ হতো। যাক সে কথা, ছেলে দেখে বিয়ে দেওয়া। ছেলে সত্যিই ভালো, স্বামীকে সে গড় পছন্দ করেনি। ভালো ছেলে, পাশ করা, স্বাস্থ্যবান। গ্রামের বাড়ি জীর্ণ বটে, কিন্তু বেশ বড়। অনেকটা নাকি জায়গা জমি আছে, প্রজাপত্তর আছে, আগান বাগান, পুকুর, বাঁশঝাড় সবই আছে। বনেদি সেকেলে গৃহস্থ, তবে ওই যা কথা, সেকেলে, একেবারে সেকেলে। শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সেকেলে মুরগিমালা হার, দিয়ে বলেছিলেন, বৌমা, বড় পয়মন্ত জিনিস এইটা। আমার শাশুড়ি আমাকে এই হার দিয়ে আশীর্বাদ করেছিলেন, আমি তোমাকে দিলাম, আবার তুমি দিও তোমার ছেলের বউকে। জন্ম এ অস্থি হও। আমার মাথায় যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকুক। সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন। হার ছড়াটা ভারী বটে, কিন্তু একালে ওই হার কেউ পরে? গৌরী কি ভাববে, কলেজের অনুদি কি ভাববে, যদিও আজ মুরগিমালা হার গলায় দিয়ে কলকাতা গিয়ে হাজির হয়? দিন 5-6 কেটে গেল। সুলেখাকে ভোরে উঠে কাজকর্মে বড়জা নীরদাকে সাহায্য করতে হয়। অবশ্যই নতুন বউ বলে এখনো কাজের ভার তেমন ঘাড়ে চাপেনি, কিন্তু নীরদাকে দিয়ে সে বুঝতে পারে এই সংসারে পুরনো বউ হলে কি ধরনের খাটুনি আশা করা যায়। নীরদা উদরস্থ খাটে, 3 টিন ধান সিদ্ধ করে বোঝা বোঝা খাড় কাচে, খই মুড়ি ভাজে, দুবেলা রান্না করতে আসে। এখন ওরা একবেলার ভার সুলেখার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় আছে। বোধহয় নিতান্তই চক্ষু লজ্জায় কিছু বলছে না। সুলেখা রাঁধতে জানে না তা নয়,
কিন্তু গেও রান্না চচ্চড়ি, শুক্তনি, মোচার ঘন্ট, ঝালের ঝোল, বড়ির টক এসব সে রাঁধতে জানে না। তাছাড়া ভালোও লাগে না তার। এভাবে জীবন নষ্ট করার কি মানে হয়? সুলেখা সুন্দরী মেয়ে, কলেজের থিয়েটারে গতবার মালিনীর পাঠ নিয়েছিল। সুশ্রী চেহারার জন্য আর চমৎকার গানের গলার জন্য যা মানিয়েছিল ওকে। গৌরীর মা শাড়ি পরিয়ে সোনার গয়না দিয়ে কপালে অলকা তিলক এঁকে ওকে নিজের হাতে সাজিয়ে দিয়েছিলেন। ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে কিভাবে ওকে অভিনন্দিত করলেন এই কথা তো আগের বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনের। আজ মনে হচ্ছে কতকাল। সেসব দিন শেষ হয়ে গেল। এর চেয়ে তার নাই বা বিয়ে হতো। থাকতো সে উষাদির মতো, নলিনীর মতন, মিস সেনের মতো, মিস বিধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা। হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে খাঁটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটতো বেলা 10:30টায়। যেখানে খুশি যাও, সিনেমা দেখো, নাচ গানের জলসা দেখো, ফার্স্ট ক্লাসের নিউ এম্পায়ারের কি মজা। সকালবেলা ওর বড় যা এসে বলল, রাঙাবো, এক কাজ করতে হবে যে। কি দিদি? কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও, তারপর বেলা পড়লে ঝেড়ে তুলে নিতে হবে, বুঝলে? বেশ। পারবে তো? করিনি কখনো, তবে চেষ্টা করি। সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে, তারপর ডালের কথা ওর আর মনে নেই। দুপুরে আহারের পরে একটু শোয়া মাত্র ওর ঘুম এসেছে। দুপুর 2টোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝমিয়ে জল। ও অঘরে ঘুমোচ্ছে তখন। ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টি খানা ডোবা ভর্তি করে ফেলেছে 2 ঘন্টার মধ্যে। সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানলা দিয়ে দেখে অবাক হয়ে গেল। বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো। গোকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায়। ছাতারে পাখিগুলো অঘরে ভিজছে। এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটা মনে করিয়ে এনে দেয়। এদের কোনো ব্যবস্থা নেই। এই সময়ে খেতে হয় গরম গরম চা। সে নতুন বউ চাট তৈরি করতে যেতে পারে না, কিন্তু কারোর কি সেদিকে দৃষ্টি আছে না কেউ কিছু বোঝে? উমাগো, ওদের বাড়ির বুড়িটা কিভাবে ভিজছে এই জলে, নারকোল পাতা কুড়াতে। পাড়া গেয়েদের কাণ্ডই আলাদা। এমন সময় ওর যা ঘরে ঢুকে বললেন, রাঙাবো, ডালগুলো তুলেছিলে ছাদ থেকে? সর্বনাশ! সে কথা সুলেখার একদম মনে নেই। লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল। অপ্রতিভ সুরে বলল, ওই যা, সে কথা মনেই নেই দিদি, এক্ষুনি আমি যাচ্ছি ছাদে। লজ্জায় সুলেখার মনে হচ্ছিল সে মাথা কুটে মরে। এইসব অশিক্ষিতর দল তাকে কীরকম আনাড়ি না মনে করছে। তাকে স্মার্ট বলেই জানতো কলেজে। সুলেখা তাড়াতাড়ি করে উঠে ছুট দিল ছাদের দিকে। ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললে, ছুটতে হবে না রাঙাবো, বসো বসো। বসবো কি দিদি, ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল। সে কি আর ছাদে আছে ভাই? তুমি ঘুমাচ্ছিলে যখন বৃষ্টি এলো, সে আমি তুলে আনলুম যে। কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনীত হয়ে এলো। সত্যিই ভালো লোক বটে তার যা, মজা দেখবার মতন নয়। বাঁচলুম দিদি, ধন্যবাদ, তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে। সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে, রাঙাবইয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি। উমাগো, এ একটা মস্ত বড় পরাজয়ের দিন বলে সুলেখা মেনে নিলে। ডাল কখনো তোলেনি, সে অত শত তার মনে থাকে না, পাড়াগাঁয়ের লোকের মতো। সেদিন সন্ধ্যাবেলায় ও পাড়ার কামিনী এসে বললে, কি হচ্ছে গো বৌদিদি? চুল বাঁধছি। এসো ঠাকুরজি, চুলের দড়িটা ধরো তো। গান করবে? সন্ধ্যাবেলায় গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন। একে তো আনাড়ি হয়ে আছি এবারের মধ্যে। সে হবে না ভাই, তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা।
কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি? কে আর বলছে? এই সময়ে অন্ধকার নেমে এলো ঘন হয়ে। কামিনী চলে যাওয়ার জন্য বাইরে এসে দাঁড়ালো, বলল, চলি আজ বৌদিদি, আর একদিন আসবো। এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। সেই দিন বিকেলে সুলেখার ঘরের জানালার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটেছে। বৃষ্টি সজল অপরাহ্নে আর বাতাসে ভরপুরে নেবু ফুলের গন্ধ। বড়জা নীরদা ওর ঘরে এসে বললে, কি হচ্ছে রাঙা বউ? আসুন দিদি। কি আর হবে, এই বসে আছি। রাঙা বউ, এক কাজ করতে হবে যে। আচ্ছা দিদি, সব সময় এসব কাজ তোমাদের ভালো লাগে? একটু অন্য রকমের কাজ, একটু ভালো কাজ। সময় নেই ভাই, দেখেছে তো সংসারের কাজ নিয়ে বেহাতির এরই মধ্যে সময় করে নিতে হয়। বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল। এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে। এরা শুধু জানে ডাল ভাজতে ও ভাত রাঁধতে, শুধু খাওয়া আর খাওয়া। নীরদা বলল, তুমি তো রাঙা বউ নতুন এসেছো, এখন প্রথম প্রথম তোমার খারাপ লাগবে, এরপরেই আবার লাগবে ভালো, তখন অন্য কিছুতেই মন যাবে না। সুলেখা মনে মনে বলল, সেদিন আমার জীবনে না আসুক। চক্ষু লজ্জার খাতিরে ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে। 2 ঘন্টা সে কি খাটুনি। নীরদা ডাল ভেজে দিচ্ছে আর ও আনাড়ি হাতে কুলোতে ঝাড়ছে। অনেক রাতে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়ল, তখন তার মন অবসাদে ও ক্লান্তিতে ভেঙে পড়েছে। কি কর্মফলে এমন সংসারে সে এলো? অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে। সুলেখা উৎকণ্ঠ হয়ে শুনবার চেষ্টা করল। গুনগুন করে কে গান গাইছে, নিপুণ কণ্ঠের আলাপ। ও ভাবলে, বাহ রে, এমন জয় জয়ন্তী আলাপ করে কে? সুলেখা নিজে গায়িকা। সে বুঝলে যে এই গুনগুন সুরে আলাপ করছে যে সে নিপুণা গায়িকা। সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে সে ওস্তাদ বলে মনে করত। কিন্তু এ কি সম্ভব? এখানে কে গান গাইবে অমন? সুলেখা আরও শুনবার জন্য বাইরে এসে দাঁড়ালো। সে সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গাইছিল সে অন্যমনস্কভাবেই এক টুকরো গান অল্প একটু সময়ের জন্য গাইছিল, ঠিক গান গাইবার জন্য নয়। সুলেখা ঘুম ও বিস্ময়ে জড়িত চোখে এসে শুয়ে পড়ল। সকালে উঠে এই ঘটনা আর তার মনে ছিল না, কিন্তু বেলা বাড়লেই মনে এলো রাত্রের সেই জয় জয়ন্তীর সুর। তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিল সমস্ত ঘটনাটা। স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা। গ্রামের ওপাড়ায় সুলেখা কখনো যায়নি। এবার একদিন ওপাড়া থেকে কয়েকটি মেয়ে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল। তারা সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করল। চা খেতে বসে রান্নাবান্নার গল্প করলেন। এরা চোখ থাকতে অন্ধ নাকি? এমন যে সুন্দর লাইলাক রঙের জারি পাড় শাড়ি পরে আছে সুলেখা, তার দিকে কারোর চোখ গেল না। কেউ বললে না সে কথা। সুলেখা ওদের কাছে মায়া মুকুটের গল্পটা করেছে। ওর সব গানগুলি যে সে করতে পারে এ কথাও সে জানিয়েছে, অথচ গান গাইতে বললে না কেউ তাকে। হিরণময় মিত্রের গান সবগুলো। কে না জানে হিরণময় মিত্রকে, তার সুকণ্ঠকে। সুলেখার ইচ্ছে হলো এই মূঢ় অশিক্ষিতা মেয়েগুলোর সামনে একবার হারমোনিটা টেনে এনে চাঁদের দেশে রাজকুমারী কিংবা এবার ফাল্গুন এলে এসো এসো অপূর্ব সুরপুঞ্জে ঘর ভরিয়ে যায়। কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল সেই বাড়িতে। একটা 11-12 বছরের ছোট মেয়ে বেসুরো একটা সেকেলে শ্যামা সঙ্গীত গেয়েছিল, বোধহয় তাকে বিশেষ করে শোনাবার জন্যই। এই গ্রামের কেউ বোধহয় খবর রাখে না যে সেও একজন গায়িকা। বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বের করছে। ওকে দেখে বললে, রাঙা বউকে কোথায় নিয়ে গেছিলে তোমরা? মেয়ের দল বলল,
তুমি তো আর যাবে না বড় বৌদি? তুমি গেলে অবশ্যই ভালোই হতো, আমাদের সে ভাগ্যে কি আর আছে? বসো সবাই, তালের ফুরুলি খাবে। রাঙা বউ, তুমি তালের গোলাটা করো, আমি কড়াইতে তেল চড়িয়ে দিই। একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল তখন 9:30। মেয়ের দল ইতিমধ্যে 2-10টা বড়া খেয়ে চলে গিয়েছে। সুলেখার এসব কাজ অভ্যেস নেই। ঠায়ে বসে থাকা রান্নাঘরের গরমে কতক্ষণ পোষায়। এরা শুধু জানে ভোজনের তরি বধ করতে সকাল থেকে রাত 12টা পর্যন্ত। মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপিকা বলেছিলেন, বাঙালির ঘরের রান্নার বন্দোবস্ত যে ধরনের, তাতে খাটুনি এবং আয়োজন যত বেশি, খাদ্যবস্তুর পুষ্টির কারক গুণ তত নেই। জিভে ভালো লাগানোর দিকেই যত লক্ষ্য, খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি? বসে বসে শুধু নির্বোধের মতো একরাশ তালের বড়া ভাজা। ওর বড় যা রান্নাঘরে বসে ওকে বললে, রাঙা বউ, আমার ঘর থেকে গামছাটা নিয়ে এসো তো ভাই। গা ধুয়ে নি কুয়োতলা থেকে, বড্ড গরম লাগছে বড়া ভেজে। আলো আছে তোমার ঘরে? নেই, হ্যারিকেনটা নিয়ে যাও ভাই। বড় যার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখে পড়ল একটা জিনিস। ঘরে ছোট্ট টেবিলটার উপর একখানা খাম পড়ে আছে। অল ইন্ডিয়া রেডিও ছাপা আছে তার উপরে। খামটির ওপর লেখা আছে নীরজা সুন্দরী মিত্র, রায়গ্রাম, বাহিরগাছি পোস্ট, জেলা নদিয়া। তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে 17ই আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে। তারই চিঠি ও কন্ট্যাক্ট ফর্ম। উল্টে পাল্টে দেখলে সুলেখা, কোনো ভুল নেই, কোথাও নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি। কিন্তু কার নামে? নীরজা সুন্দরী মিত্র কে? একটা অস্পষ্ট সন্দেহ ওর মনে জাগলো। তাই যদি হয়? তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখিয়ে বললে, এ কার চিঠি দিদি? নীরজা সুন্দরী কে? ওর যা তাচ্ছিল্যের হাসি হেসে বললে, দূর, ও আবার তুমি দেখতে গিয়েছো? আমার নাম নীরজা থেকে পাড়াগার সবাই বলে নীরদা। কিন্তু মিত্র কেন? ঘোষ হবে তো। বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে, ওরা আর বদলায়নি। ও কিছু নয় ভাই, রেখে দে। ঠাকুরপোকে বারণ করে দিয়েছিলাম নতুন বউকে এ কথা বলো না, আমার লজ্জা করে। তাছাড়া আমার দাদার বারণ ছিল, শ্বশুরবাড়ির গ্রামে এসব কথা জানলে লোকে কি বলবে। দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না, হিরণময় মিত্র। নাম শুনেছ বোধহয়, বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা। বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে। সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে, একদিন জয় জয়ন্তী ভাজছিলেন তাহলে আপনি অনেক রাতে? ঘুমের ঘরে শুনি সেদিন। পায়ের ধুলো দিন দিদি। তখন আমি ধারণাই করতে পারিনি। এতদিন বলা উচিত ছিল আমার। আমি কি করে জানবো? আপনি শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সুলেখা। গল্প পাঠে সুলেখা এবং অন্যান্য চরিত্রে আমি অনন্যা। সুলেখার যা নীরদার চরিত্রে পল্লবী। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব আপনাদের সঙ্গে। দেখতে থাকুন গল্পের ঘর।